আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম 2021 এর কেমিস্ট্রি প্রথম লাইভ ক্লাসে। ইতিপূর্বে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে কেমিস্ট্রি রেকর্ড ক্লাস নিয়েছি দুটো। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম লাইভ ক্লাস নিব। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো চ্যাপ্টার 11, তোমাদের শর্ট সিলেবাসের খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, নাম হচ্ছে খনিজ সম্পদ বা জীবাশ্ম, যেটাকে বেসিক্যালি জৈব যৌগ বলতে পারো। যদিও চ্যাপ্টারের নাম জৈব যৌগ না, কিন্তু এটাকে আমরা জৈব যৌগ বলতে পারি। আচ্ছা, সো এই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে তোমাদের লাইভ ক্লাস আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গিয়েছে, যাতে করে তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে। ওকে, খুব দ্রুত একটু করে সবাই আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা দেরি করব না, শুরু করে দিব। ওকে, আচ্ছা, আবার বলছি, তোমরা যারা লাইভ ক্লাসে আছো, আমাদের আজকের লাইভ ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। কেমিস্ট্রি চ্যাপ্টার 11 জৈব যৌগ, এই পার্টটা নিয়ে পড়ানো হবে সেরা কলেজ ভর্তিতে, অর্থাৎ নটরডেম, সেন্ট জোসেফ, এরপর হোলি ক্রসে যে ধরনের প্রশ্নগুলো আসে এই চ্যাপ্টার থেকে ওইটা নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, তাই আমি বলছি তোমরা যারা লাইভ ক্লাসে আছো তোমরা একটু বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও। আমরা ক্লাসটা শুরু করে দিব যাতে করে কেউ মিস না করে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে এসেছে, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সবাই চলে এসেছো। তোমরা এখনও যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, খুব দ্রুত একটু শেয়ার করতে থাকো। আজকে লাইভ ক্লাসটা তোমরা এখনও যারা শেয়ার করো নাই, খুব দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, নিজের টাইম লাইনে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দাও, যাতে করে সব আজকের ক্লাসটা জানতে পারে। ওকে, আমরা শুরু করে দিব। খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের কেমিস্ট্রি প্রথম লাইভ ক্লাস। আমরা দেখব কেমিস্ট্রি চ্যাপ্টার 11 থেকে সেরা কলেজে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, একটা ওভারভিউ দিয়ে দিব। পাশাপাশি শুধু সেরা কলেজ কেন, তোমার এসএসসি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। যদি এসএসসি পরীক্ষা হয় তাহলে একটা ভালো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ, আমরা শুরু করি। দেখো তাহলে, ওকে ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে কোন চ্যাপ্টারটা দেখব? আমরা আজকে দেখব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 11। ওকে, আচ্ছা, ওকে, একদম প্রথমেই যখন আমরা এই চ্যাপ্টারে যাব, সব কিছু ঠিক আছে তো? আমি শুরু করতে পারি তো? ওকে, আমি তাহলে শুরু করছি। সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমি শুরু করছি। ঠিক আছে, ওকে, একদম শুরুতে তোমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের 11 নাম্বার চ্যাপ্টারে যাবে, শর্ট সিলেবাসের একমাত্র চ্যাপ্টার, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 11 নাম্বার চ্যাপ্টার। সো তোমরা সবাই তোমাদের চ্যাপ্টার 11-এ যখন যাবে, লেখা আছে খনিজ সম্পদ, এরপর জীবাশ্ম। আচ্ছা, ঠিক আছে, এখন এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসবে সেরা কলেজে এবং তোমাদের এসএসসি পরীক্ষা হলে সেখানে এই চ্যাপ্টারটা খুবই দরকার তোমাদের জন্য। এখন এই চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে একটা ক্লাস আমরা মোটামুটি অর্ধেক কভার দিব, আরও একটা ক্লাস নিব, বাকি অর্ধেক কভার দিব ইনশাল্লাহ। সো আসো, প্রথমে যখন তুমি তোমার চ্যাপ্টার 11-এ যাবে, প্রথম একটা পেজ দেখবে। এই পেজের মধ্যে শুধু একটা ইনফরমেশন আছে, আমরা একটু দেখব। সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বয়স। তাহলে কনসেপ্ট 1, আমরা একদম প্রথম দিকে আসো। কনসেপ্ট 1 আছে, আমরা কনসেপ্ট 1 হচ্ছে চ্যাপ্টার পরিচিতি। আমাদের চ্যাপ্টারটা কি নিয়ে সেটা বলবে, চ্যাপ্টার পরিচিতি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে জৈব যৌগ নিয়ে, জীবাশ্ম নিয়ে কথা বলবে। আচ্ছা, ঠিক আছে, সো আমরা বলতে পারি জৈব যৌগ অথবা জীবাশ্ম নিয়ে কথা বলবে। জীবাশ্ম পাশাপাশি আমরা লিখে রাখলাম জৈব যৌগ। তাহলে আমাদের চ্যাপ্টারটা কি? আমাদের চ্যাপ্টারটা হচ্ছে জীবাশ্ম এবং জৈব যৌগ। ঠিক আছে, তো প্রথমেই আমাদের প্রথম দিকে যেটা দরকার, যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বয়স। ঠিক আছে, আমাদের এই পৃথিবীর বয়স কত? আমাদের পৃথিবী কত বছর বয়সী? ওকে, তাহলে লিখে রাখো আমাদের পৃথিবী হচ্ছে 4.54 বিলিয়ন ইয়ার্স। তাহলে আমাদের পৃথিবীর বয়স কত? এটা হচ্ছে পৃথিবীর বয়স। এটাকে আমরা যদি আমাদের সহজে বোঝার ট্রাই করি, তাহলে হচ্ছে 454 কোটি বছর। তাহলে পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স কত? কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর বয়স কত, তুমি বলবা ও পৃথিবী, সে তো অনেক বুইরা, সে তো বুইরা বেটা,
পৃথিবী তো বুইরা বেটা, তাহলে পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স হচ্ছে 454 কোটি বছর অথবা 4.54 বিলিয়ন ইয়ার্স। অর্থাৎ পৃথিবী হচ্ছে বুইরা বেটা, একটা বুইরা বেটা। সে বিয়ে করবা? পৃথিবীর সাথে বিয়ে করবে? সে তো বুইরা। ওকে, তাহলে বলো পৃথিবী কি বুইরা বেটা? বেটা না বেটি তো জানি না, বাট বুইরা, বুইরা। ওকে, তাহলে পৃথিবীর বয়স কত? 4.54 বিলিয়ন, বিলিয়ন 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 4.54 বিলিয়ন অথবা 454 কোটি, 454 কোটি, 454 কোটি। এটা হচ্ছে আমার প্রথম ইনফরমেশন যেটা আমার পরীক্ষা আসতে পারে, আমার পরীক্ষা আসতে পারে প্রথমে এই প্রশ্নটা। তাহলে পৃথিবীর বয়স কত? 4.54 বিলিয়ন অথবা 454 কোটি বছর। ওকে ওকে, সেকেন্ড কনসেপ্ট হচ্ছে জীবাশ্ম কি। এবার আসো সেকেন্ড কনসেপ্টে। দ্বিতীয় যে কনসেপ্ট আমার পরীক্ষায় লাগবে সেটা হচ্ছে জীবাশ্ম কি। তাহলে সেকেন্ড কনসেপ্ট হচ্ছে জীবাশ্ম কি। লিখো সেকেন্ড কনসেপ্ট 2, জীবাশ্ম কি। এটা হচ্ছে আমার সেকেন্ড কনসেপ্ট। ওকে, সবাই রেডি? জীবাশ্ম কি এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে মুখস্থ করিয়ে দিব। সো তোমরা সবাই রেডি হও। ওকে, তাহলে পৃথিবী একটা কি বুইরা বেটা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো আজকে লাইভ ক্লাসে, কারণ আমাদের লাইভ ক্লাসগুলো, আমাদের সেরা কলেজ ভর্তি প্রোগ্রামের ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, এবার আসবো জীবাশ্ম কি। সবাই কমেন্টে বলো তো আমরা এখন কি পড়বো? জীবাশ্ম কি। সবাই বলো কি পড়বো, কি পড়বো? জীবাশ্ম কি। কমেন্টে বলো কি পড়বো? জীবাশ্ম কি। জীবাশ্মর ইংলিশ কি? ফসিল ফয়েল। ফসিল ফয়েল কি? ঠিক আছে, জীবাশ্ম। ফসিল আর কি? ফসিল কি, জীবাশ্ম কি। সবাই বলো কি কি পড়বো আমরা? কি পড়বো? জীবাশ্ম কি। ঠিক আছে, ওকে, সব কিছু ঠিক আছে লাইভ ক্লাসে? কোনো আটকে যাচ্ছে? ক্লিয়ার? সব কিছু ক্লিয়ার? একটু কমেন্টে জানাও না ক্লিয়ার কি না। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো সবাই সুন্দর করে একটা জিনিস দেখো। আমরা একটা কথা বলি WH কোয়েশ্চেন। তোমরা সবাই নাম শুনেছো WH কোয়েশ্চেন, এই জিনিসটার নাম সবাই শুনেছো। WH কোয়েশ্চেনটা কি ভাইয়া? WH কোয়েশ্চেনটা হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হোম, হো, এগুলো হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে WH কোয়েশ্চেন কি কি লিখে ফেলি, চলো WH কোয়েশ্চেনগুলো লিখে ফেলি। খুবই চমৎকার, খুবই চমৎকার। WH কোয়েশ্চেনগুলো লিখে ফেলি। হোয়েন, হোয়ার, যে সিরিয়ালে লিখতেছি ওই সিরিয়ালে লিখবা। হোয়েন, হোয়ার, হুইচ, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হাউ, হোয়াট। ব্যাস, লিখার পর এই করে দাগ দিয়ে দাও। লেখার পর একটা একটা করে দাগ দিয়ে দাও। এই একটা দাগ দিয়ে দাও, আরও একটা দাগ দিয়ে দাও, আরও একটা দাগ দিয়ে দাও, দাগ দিয়ে দাও। ওকে, হ্যাঁ, লেখার পরে সুন্দর করে দাগ দিয়ে দাও। ওকে, এটা হচ্ছে আমাদের WH কোয়েশ্চেনগুলো। খুব দ্রুত একটু লিখো। আর সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবে। কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। কেটে কেটে আসছে ভিডিও, এটা হয়তো তোমার নেটওয়ার্কের প্রবলেম। ভিডিও কি কেটে কেটে যাচ্ছে না ক্লিয়ার আছে? সব কিছু ক্লিয়ার আছে আমার মতে, সব কিছু ক্লিয়ার থাকার কথা। হ্যাঁ, একটু করে আমাকে কমেন্টে জানো তো সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা। WH কোয়েশ্চেন, ভেরি গুড। ওকে, এই নেট প্রবলেম হতে পারে তোমাদের। ক্লিয়ার আছে না? ভেরি গুড, ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে WH কোয়েশ্চেন সবাই আবার বলো। জীবাশ্ম কি? WH কোয়েশ্চেন। জীবাশ্ম কি? WH কোয়েশ্চেন। হোয়েন, হোয়ার, হুইচ, হু, হাউ, হোয়াট। হোয়েন, হোয়ার, হুইচ, হু, হাউ, হোয়াট, এ হচ্ছে WH কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে, এবার আসো বিসমিল্লাহ। আমরা লিখব হোয়েন, দীর্ঘদিন। হোয়েন, তখন লিখব দীর্ঘদিন। হোয়ার, মাটির নিচে। হুইচ, কোনটি? উদ্ভিদ প্রাণী। হু, ও সরি, হুইচ হচ্ছে একটু, হুইচ হচ্ছে তাপ ও চাপে। দুঃখিত, তোমরা এখন লিখিও না। দেখো, হুইচ কোনটি? কোনটি? তাপ ও চাপে। হু কে? উদ্ভিদ। আর কে? প্রাণী। কে? উদ্ভিদ ও প্রাণী। হাউ কিভাবে? ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে। হাউ কিভাবে? ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মাধ্যমে। হোয়াট কি? কি বলো তো কি? কয়লা, তারপর পেট্রোলিয়াম,
তারপর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করাকে কি বলে? জীবাশ্ম বলে। কি বলে? এটাই হচ্ছে জীবাশ্ম বলে। জীবাশ্ম বলে। দেখো তো খুব চমৎকারভাবে জীবাশ্ম কাকে বলে সে ব্যাপারটা আমরা শিখে ফেলতে পারি। একদম এক্স্যাক্টলি পরীক্ষায় এই ডেফিনেশন থেকে প্রশ্ন হবে। সো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। প্রশ্ন হচ্ছে জীবাশ্ম কি, আর উত্তর কি? উত্তর হচ্ছে দীর্ঘদিন মাটির নিচে তাপ ও চাপে উদ্ভিদ ও প্রাণী ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করাকে জীবাশ্ম বলে। দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে উচ্চ তাপ ও চাপে উদ্ভিদ এবং প্রাণী দেহ ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করাকে জীবাশ্ম বলে। আবার বলছি, দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে, মানুষ মরে গেলে মাটির নিচে কবর দেয়, গাছ মরে গেলে মাটির নিচে চাপা পড়ে। তাহলে দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়লে তো মাটির নিচে তো অনেক গরম, অনেক চাপ, মাটি একটা চাপ দিচ্ছে, প্লাস ওখানে অনেক বেশি গরম। তাহলে দীর্ঘদিন মাটির নিচে তাপ ও চাপে কে? উদ্ভিদ এবং প্রাণী। এই যে প্রাণী মরে গেলে কবর দিচ্ছে, উদ্ভিদ মাটির সাথে মিশে যাচ্ছে, তাহলে উদ্ভিদ এবং প্রাণী। তাহলে আবার বলছি, দীর্ঘদিন মাটির নিচে তাপ ও চাপে উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদের বাইরে যে উদ্ভিদ এবং প্রাণীর ভৌত, ভৌত মানে বাইরের অংশ, তার মানে আমাদের শরীরের বাইরের অংশ এবং আমাদের শরীরে যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলো। তাহলে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, আমাদের শরীরের বাইরের অংশ পরিবর্তিত হবে, আমাদের শরীরের কেমিক্যাল পরিবর্তিত হবে। তাহলে উদ্ভিদ ও প্রাণীর ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তিনটা জিনিস তৈরি হয়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী মরে গেলে পচে গিয়ে কয়লা উৎপন্ন হয়, পেট্রোলিয়াম উৎপন্ন হয়, প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়। এই তিনটাকে বলা হচ্ছে জীবাশ্ম। তাহলে জীবাশ্মের ডেফিনেশনটা কীভাবে দেওয়া যায়? দীর্ঘদিন, আবার বলো সবাই, দীর্ঘদিন মাটির নিচে তাপ ও চাপে উদ্ভিদ ও প্রাণী ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করাকে জীবাশ্ম বলে। কিভাবে মনে রাখবো? WS কোয়েশ্চেন দিয়ে। হোয়েন, দীর্ঘদিন, হোয়ার, মাটির নিচে, হুইচ, তাপ ও চাপে, কোনটি, মানে কোনটি দিলে তাপ ও চাপে, হু, কে, উদ্ভিদ ও প্রাণী, কিভাবে? ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, কি? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করাকে জীবাশ্ম বলে। এই হচ্ছে ডেফিনেশনটা, মনে রাখার টেকনিকটা, এবং এখান থেকে প্রশ্ন হবে, এভাবেই মনে রাখতে হবে, একটা ওয়ার্ডও বাদ দিতে পারবো না। ওকে, ঠিক আছে, বুঝাতে পারছি আমি? একটু করে জানাবে সবাই বুঝাতে পারছি কিনা। ওকে, দেখি একটু সবাই বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো কিনা একটু করে কমেন্টে জানাও। ওকে, বুঝতে পেরেছি। জেসমিন ফারজানা, বাদন সাহা ক্লিয়ার, বুঝতে পেরেছে, ঠিক আছে। বুঝতে পেরেছি কিনা জানাও। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, নাইস। তাহলে এই হচ্ছে আমাদের জীবাশ্ম কি সেটার ডেফিনেশনটা দরকার আছে, এভাবে মনে রাখতে পারবো। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মাথায় রাখতে হবে, একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না। এরপরে এবার আসো কনসেপ্ট 2 শেষ। কনসেপ্ট 2 হচ্ছে জীবাশ্ম কি সে ব্যাপারটা দেখলাম। কনসেপ্ট 2, তো জীবাশ্ম বেসিক্যালি জীবাশ্ম তাহলে কয়টি? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। ওকে, এবার আসো বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমরা দেখব। বাংলাদেশে কোথায় কোথায় জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় সেটা দেখব। কনসেপ্ট 3, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির কি অবস্থা? বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির কি অবস্থা? কনসেপ্ট 3তে আসো। ওকে, আমরা মাত্র দুটো ব্যাপার জানবো, আমাদের বইয়ে যা আছে তাই। আমি আবার বলি, সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম 2021, তোমরা যারা নটরডেম, হোলি ক্রস কিংবা সেন্ট জোসেফে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছ, একটা কথা মাথায় রাখবে, তোমাদের এসএসসি বইয়ের বাইরে কোনো প্রশ্ন করবে না, এসএসসি টেক্সট বুকের বাইরে কোনো প্রশ্ন হবে না। যার টেক্সট বুক যত ভালো আয়ত্তে থাকবে, যে টেক্সট বুকের প্রত্যেকটা লাইন বাই লাইন আয়ত্ত রাখতে পারবে, আত্মস্থ করতে পারবে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে, সেই চান্স পাবে। বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না, বইয়ের ভিতর থেকে প্রশ্ন হবে, লাইন বাই লাইন বইটা পড়তে হবে। তাই আমি তোমাদের বইটা ভালো করে ফোকাস করছি, ঠিক আছে? অনেকে আসলে নটরডেমে কখনো মানে পরীক্ষা দেয় নাই, ফলে তাদের এক্সপিরিয়েন্স নাই, তারা মনে করে নটরডেম অনেক অ্যাডভান্স লেভেল থেকে প্রশ্ন করে। উত্তরটা ভুল, এবং এই ধারণাটাও ভুল। নটরডেম কখনো অ্যাডভান্স লেভেল থেকে প্রশ্ন করে না, নটরডেম কখনো অ্যাডভান্স লেভেল থেকে প্রশ্ন করে না, নটরডেম সবসময় টেক্সট বুক থেকে প্রশ্ন করে। ওকে, সো কনসেপ্ট 3 হচ্ছে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির কি অবস্থা সেটা। সো কনসেপ্ট 3তে লিখো বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি।
সো কনসেপ্ট 3 তে লিখো বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি। ওকে, আমি শুধুমাত্র দুটো অঞ্চলের নাম বলবো শুধুমাত্র। একটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্র। হরিপুর গ্যাস ক্ষেত্রের নামটা বলেছি, আমাদের বইয়ে আছে, যেটা আমাদের বইয়ে আছে সেটা পরীক্ষা আসবে। হরিপুর গ্যাস ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায়। হরিপুর গ্যাস ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে পেট্রোলিয়াম, আরটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পেট্রোলিয়াম নিজেও এক প্রকার গ্যাস, পেট্রোলিয়াম আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পেট্রোলিয়ামও কিন্তু গ্যাস, প্রাকৃতিক গ্যাস অথবা এনজি। এনজি কেন লিখেছি? এন ফর ন্যাচারাল, জি ফর গ্যাস। ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, আর এটা কি? পেট্রোলিয়াম। এটা কোথায় পাওয়া যায়? হরিপুর গ্যাস ক্ষেত্রে। বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস একসাথে পাওয়া যায়। আর আরেকটা জায়গার নাম বলি, বড় পুকুরিয়া। বড় পুকুরিয়া বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। বড় পুকুরিয়াতে কি পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশে আরও অনেকগুলো প্রায় 27টি গ্যাস ক্ষেত্র আছে যেখানে গ্যাস পাওয়া যায়, কয়লা খনি আছে যেখানে কয়লা পাওয়া যায়। আমরা সবগুলো লিখব না, জানবো না, জানার দরকারও নাই। আমাদের বইয়ে দুটো ব্যাপার আছে, দুটো ব্যাপার জানবো। হরিপুর গ্যাস ক্ষেত্র, বড় পুকুরিয়া কয়লা খনি। বড় পুকুরিয়াতে কয়লা পাওয়া যায় আর হরিপুর গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস একসাথে পাওয়া যায়। আমাদের বইয়ে এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে। এবার আমরা চলে যাব বিগত বছরে নটরডেম কলেজে একটা প্রশ্নতে। বিগত বছরে নটরডেম কলেজে এই জায়গা থেকে যে প্রশ্ন এসেছে সেই ব্যাপার আমরা চলে যাব। সো আসো। ওকে, আচ্ছা, নাইস। তাহলে এবার আসো, তোমরা আমাকে মাঝে মধ্যে একটু জানাবে সব কিছু ঠিক আছে কিনা। আমাকে একটু জানাবে সব কিছু ঠিক আছে কিনা। কেমন? এখন বলো তো সব কিছু ঠিক আছে কিনা। মাঝে মধ্যে একটু জানাবে ঠিক আছে কিনা, কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবে। ওকে, এবার আসো নটরডেম কলেজে একটা বিগত বছরের প্রশ্ন আমরা দেখে আসবো। বিগত বছরে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। কোয়েশ্চেন, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্রে পাওয়া যায়, হরিপুর গ্যাস ক্ষেত্রে পাওয়া যায় কি কি পাওয়া যায়। তারপরে দেখো লেখা ছিল 1 কয়লা, 2 লেখা ছিল পেট্রোলিয়াম, 3 লেখা ছিল এনজি। এরপর বলেছে নিচের কোনটি সঠিক। আমার স্টুডেন্টরা তোমরা একটু বলবে নিচের কোনটি সঠিক। ক নাম্বারে দেওয়া ছিল 2, খ নাম্বারে দেওয়া ছিল 3, গ নাম্বারে দেওয়া ছিল 1 ও 2, ঘ নাম্বারে দেওয়া ছিল 2 ও 3। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বলবে আমাকে কোনটা সঠিক। এই চারটা অপশনের মধ্যে কোনটা তুমি দাগাবে। হরিপুর গ্যাস ক্ষেত্রে কোনটা পাওয়া যায়? 2, 3, 1 ও 2, 2 ও 3। তুমি কোনটা দাগাবে একটু করে আমাকে একটু সবাই বলবে। এটা বিগত বছর নটরডেম কলেজে এসেছিল এই প্রশ্নটা। ওকে, ঘ দাগাবে। তাসিন, তাবাসসুম সবার আগে অ্যান্সার দিয়েছে। বিনা পানি দ্বীপ অ্যান্সার দিয়েছে। রিফাত আরা, লাকি ফুল অ্যান্সার দিয়েছে। তামিদ তাজওয়ার মাহি, নির্ণয় নন্দী সবাই অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, কংগ্রেচুলেশন। পাকি গাজী, তোমাদেরকে কংগ্রেচুলেশন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কেন এটা অ্যান্সার হবে? আমরা আগেই বলেছি হরিপুর গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়াম পাওয়া যায়, ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। এনজি ফর ন্যাচারাল গ্যাস। কয়লা কিন্তু পাওয়া যায় না, কাজে কয়লা পাওয়া না যাওয়ার কারণে 1 কিন্তু হবে না, হবে কত? 2 এবং 3, দুইটাই পাওয়া যায়। 2 এবং 3 হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার চলে আসো কনসেপ্ট 3 শেষ। বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি কোথায় কোথায় পাওয়া যায় সেটা দেখলাম। বড় পুকুরিয়াতে কয়লা পাওয়া যায়, কয়লা খনি আছে বড় পুকুরিয়াতে। এরপর হরিপুর গ্যাস ক্ষেত্রে আমাদের গ্যাস আছে, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এরপর আসো কনসেপ্ট 4, খুবই চমৎকার কনসেপ্ট। কনসেপ্ট 4 কি? ওকে, চলো কনসেপ্ট 4 কি দেখা যাক। কনসেপ্ট 4 হচ্ছে পেট্রোলিয়াম নিয়ে আমরা এখন পড়াশোনা করব, পেট্রোলিয়াম নিয়ে। সো কনসেপ্ট 4 হচ্ছে পেট্রোলিয়াম। তার জন্য একটা বড় ছক করতে হবে, সবাই একটা বড় ছক করবে পেট্রোলিয়ামের জন্য। এখন আমরা পেট্রোলিয়াম দেখব। সো পেট্রোলিয়াম, এখানে ওয়ার্ডটাকে একটু ভাঙবো। পেট্রো শব্দের অর্থ হচ্ছে পাথর, আর ওলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল।
তাহলে পেট্রোলিয়াম বলতে পাথর থেকে যে তেল আসে, পেট্রো শব্দের অর্থ পাথর, ওলিয়াম শব্দের অর্থ তেল, পাথর থেকে যে তেল আসে, ব্যাপারটা পাথর থেকে যে তেল আসে সেটা না, ওই যে উদ্ভিদ এবং প্রাণীদেহ পচে যাওয়ার পরে শক্ত হয়ে যায়, শক্ত জিনিসকে আমরা পাথর বলি। উদ্ভিদ এবং প্রাণীদেহ মরে গেলে পচে গেলে শক্ত হয়ে যায়, ওই শক্ত অংশ থেকে যে তেল পাওয়া যায় সেই তেলের নাম পেট্রোলিয়াম। আচ্ছা, তাহলে পেট্রোলিয়াম শব্দটাকে যদি বিশ্লেষণ করি দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে পেট্রো আর একটা হচ্ছে ওলিয়াম। পেট্রোলিয়াম, সেই পেট্রোলিয়াম নিয়ে আমরা এখন পড়াশোনা করব। আমি আবার বলছি, পেট্রো শব্দটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা দুটো শব্দ পাই, পেট্রো এবং ওলিয়াম। তো পেট্রো শব্দ তো পাথর, ওলিয়াম তো তেল, পাথর থেকে তেল। উপরে অস্পষ্ট? আচ্ছা, একটু কষ্ট করে দেখো না, একটু কষ্ট করে দেখো। আমরা পুরো বোর্ড আমার কিন্তু লাগবে, সেজন্য আমরা এখন পুরো বোর্ড যদি লিখতে পারছি না। ওকে, আমি একটু করে দেখি তোমাদের সব কিছু ঠিক আছে কিনা। ওকে, তাহলে একটু করে দেখো সবাই। এবার আমরা একটা পুরো ছক নিয়ে কিছু জিনিস লিখবো, সো তোমাদেরকে একটু ছকটা লাগবে। আমাদের কয়টা ঘর হবে? একটা ঘর হবে, দুইটা ঘর হবে, তিনটা ঘর হবে, চারটা হবে, পাঁচটা ঘর হবে। পাঁচটা ঘর আমাদের এখানে হবে, সো আমরা পাঁচটা দাগ দিয়ে দিচ্ছি। দেখো, পাঁচটা ঘর হবে আমাদের, সো এখান থেকে দিচ্ছি। তোমরাও পাঁচটা ঘর করে ফেলো। 1 নাম্বার ঘর করে ফেলেছি, 2 নাম্বার ঘর করে ফেলেছি, 3 নাম্বার ঘর করে ফেলেছি, 4 নাম্বার ঘর করে ফেলেছি, 5 নাম্বার ঘরটা একটু বড় রাখবে, 5 নাম্বার ঘরও করে ফেলেছি। ওকে, এবার নিচেও একটু করে রাখবে। এই যে 5টা ঘর করে ফেললাম। এবার আসো উপরে, উপরে দেখো। আচ্ছা, তাহলে উপরে ছোট্ট করে একটা ঘর হবে। তারপর এখানে কয়টা ঘর হবে দেখো? 1 2 3 4 5 6, 6টা ঘর হবে। তাহলে দিচ্ছি আমি ঘরগুলো। 1 2 3 4 5 6, আরো একটা ঘর হবে 7। ও নো, আর একদম জায়গা নেই। যাই হোক, জায়গা কম, জায়গা খুবই কম। ওকে, 7টা ঘর। এখন কি দেখা যাচ্ছে? একটু করে দেখি আমি, দেখা যাচ্ছে কি না। নিচের ঘরটা তো একদমই দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমরা করে রাখবো। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমি আসলে ট্রাই করছি তোমাদের পুরো চ্যাপ্টারটাকে খুবই সহজে বুঝিয়ে দেওয়ার। পুরো চ্যাপ্টারটা থেকে আমাদের নটরডেমে, হোলি ক্রসে, সেন্ট জোসেফে প্রশ্ন আসবে, মেট্রিক পরীক্ষা হলে প্রশ্ন আসবে। পুরো চ্যাপ্টারটাকে গুছিয়ে দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে, যাতে করে তোমাদের সহজে ইনফরমেশনগুলো মনে রাখতে পারো। ওকে, তাহলে এবার চলে আসো। আমরা একটা ঘর করলাম পেট্রোলিয়ামের জন্য, পেট্রোলিয়াম বোঝার জন্য আমরা একটা ঘর করলাম। এবার ঘরের মধ্যে কি কি আসবে? প্রথমে হচ্ছে নাম, নামগুলো লিখো। ফার্স্ট অফ অল নাম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। ওকে, তারপর হচ্ছে পেট্রোল, পেট্রোলের আরেক নাম গ্যাসোলিন, গ্যাসোলিন। তারপর ন্যাপথা, ন্যাপথা। তারপর কেরোসিন, কেরোসিন। তারপর হচ্ছে কেরোসিনের পরে ডিজেল, ডিজেলের পরে পিচ বা বিটুমিন। আচ্ছা, আর লাগবে না, এই আর কি। পাশের ঘরে লিখবে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তারপরে ঘরে লিখবে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। এরপরে ঘরে লিখবে কত পার্সেন্ট আছে, এরপরে লিখবে ব্যবহার। বেশ, একটা ছকের মধ্যে তোমার একটা বইয়ের পৃষ্ঠা একদম চমৎকারভাবে চলে আসবে। তোমার বইয়ের একটা পৃষ্ঠা একটা ছকের মধ্যে চমৎকারভাবে চলে আসবে। এটাই হচ্ছে পড়ার স্টাইল। তুমি যত সহজে, যত কম সময়ে তোমার একটা চ্যাপ্টার শেষ করতে পারবে, সেটাই হচ্ছে তুমি তত ভালো প্রিপারেশন নিয়েছো, পড়ার স্টাইল। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত লিখে নাও, ছকগুলো করে নাও।
আর সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবে। তাহলে দেখো পেট্রোলিয়াম গ্যাস, তারপর হচ্ছে পেট্রোল, গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল। ও একটা ঘর তো খালি আছে, খেয়াল করি না, একটা ঘর তো খালি। তাহলে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এরপরে মোম বাদ গেছে। মোম, প্যারাফিন, আসক্তিহীন মোম, প্যারাফিন মোম। তারপরে হচ্ছে পিস, একটা ঘর। এই যে দেখা যাচ্ছে কি, আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা, দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, নিচে দেখা যাচ্ছে কিনা। যদি নিচে দেখা না যায় তাহলে নিচে দেখার ব্যবস্থা করতে হবে। নিচে দেখা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, আজকের পর থেকে ইনশাল্লাহ খুব সহজে মনে থাকবে। নিচে দেখা যাচ্ছে তো, আমাকে একটু জানাও। ঠিক আছে, ওকে। দেখো খুবই চমৎকারভাবে এটা আমরা মনে রাখতে পারবো, খুবই চমৎকারভাবে পেট্রোলিয়ামটা আমাদের মনে থাকবে। শুধুমাত্র এই নামগুলো তোমাকে মনে রাখতে পারলেই হবে। সো নামগুলো একদম সহজ। পেট্রোলিয়াম গ্যাস থাকবে প্রথমে, পেট্রোলিয়াম গ্যাসের পরে পেট্রোল, ওই পেট্রোল দিয়ে জ্বালাই দেয় না, সকিনাকে জ্বালাই দেয়, যে সকিনাকে জ্বালাই দেবে পেট্রোল দিয়ে, গ্যাসোলিন। এই যে গ্যাসোলিন, পেট্রোল, তারপর ন্যাপথা, তারপর কেরোসিন, তারপর ডিজেল, মোম, পিস। ঠিক আছে, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিস। মনে রাখতে না পারলে একটু করে আমার মুখে মুখে বলো, এমনি মনে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওই যে মক্তবে পড়াশোনা করে না, ওইভাবে করে আমার মুখে মুখে বলো। পেট্রোলিয়াম গ্যাস, তারপর পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, মোম, পিস। মোম পিস, শো পিস না, শো পিস বলো না, বাসায় অনেক শো পিস থাকে, এটা শো পিস না, এটা মোম পিস। তাহলে এই দুইটা একসাথে বলো, মোম পিস, একসাথে বলো মোম পিস, হয়ে যাবে মোম পিস। আবার এখানে দেখো পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের ভাই পেট্রোল, পেট্রোলিয়ামের পরে পেট্রোল। আবার এখানে দেখো ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এই তিনটাকে একসাথে বলো। ঠিক আছে, ন কর ডি, এখানে এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এন সি ডি মনে রাখতে পারো এভাবে করে, এন সি ডি, এন সি ডি, এনসিডি মনে রাখতে পারো। তাহলে এই যে এনসিডি, তাহলে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, এনসিডি, তারপরে মোমপিস, শোপিস না মোমপিস। তাহলে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, এনসিডি, মোমপিস। এখন এনসিডি কি, এনসিডি দিয়ে কি, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল। যদি এটা সি না, এটা কে হবে, কেরোসিনকে আমরা লেখার সময় কে দিয়ে লিখি, তাও তুমি সি দিয়ে মনে রাখতে পারলে সমস্যা নাই। তাহলে হচ্ছে ন্যাপথা, কেরোসিন, ডিজেল মনে রাখতে পারলে হয়েছে। ঠিক আছে, ওকে, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, মোম, পিস, এগুলো কি পড়াচ্ছি, পেট্রোলিয়াম পড়াচ্ছি। কি পড়াচ্ছি, পেট্রোলিয়াম পড়াচ্ছি। ওকে, এবার আসো আমরা ছকটা পূরণ করব। ওকে, মোম পিস, মোম পিস, মোম পিস, মোম পিস। জিকির করো কিছুক্ষণ, সবাই জিকির করো, মোম পিস, মোম পিস, মোম পিস, মোম পিস। জিকির করো সবাই একটু, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, এনসিডি, 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 মোমপিস, মোমপিস, মোমপিস। জিকির করতে থাকো। ঠিক আছে, ওকে, রেডি। এবার বাকি ছকগুলো পূরণ করব। দেখো সবাই কিভাবে পূরণ করছি, সবাই একটু করে দেখো। ওকে, তোমাদেরকে আমি একটু দেখি তোমাদের কি অবস্থা, বারবার একটু দেখতে হয় লাইভ ক্লাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা। শো পিস বলবো, হ্যাঁ সমস্যা নেই, তুমি শো পিস বলতে পারো ভাইয়া, শো পিস বললে তো আরও ভালো। ঠিক আছে, ওকে, এবার আসো কিভাবে আমি স্ফুটনাঙ্কটা লিখছি, খুবই চমৎকারভাবে, একদম চমৎকারভাবে। 0 থেকে 20, 20-এর পরে 21, 21 থেকে 70, 70-এর পর 71, 71 থেকে 170, 70-এর পর 71, 270, 70-এর পর 71, 340। ঠিক আছে, 340-এর পরে কত, ও এখানে 120 হবে, একটা মিসিং হয়ে গেছে। একটু তাড়াহুড়া করতেছি তো আজকে, আবেগে তোমাদেরকে পড়াইতে পারলেই আমার আবেগ বেড়ে যায়। আমার এই আবেগের কানে ভুল হচ্ছে, আবেগে কান্দা বেলাইছি। এরপর 270 পর 271, 340, 341 থেকে বাকিটা। ওকে, সবাই ভালো করে খেয়াল করো আমি কীভাবে লিখেছি। 20, 70, 120, 170, 270, 340 এগুলোকে একটু করে মার্ক করো, এই ওয়ার্ডগুলোকে একটু মার্ক করো। 20, 70, 120, 170, 270, 340 বেশিরভাগই 70-এর গুণিতক, কিন্তু 20 এবং 70, এখানে 20 এবং 70 70-এর গুণিতক। 20, 70, 120, 170, 20, 70, 120, 170, 20, 70, 120, 170, তারপরে গিয়ে 270, 100 লাভ দিছে, কিন্তু একদম 100 লাভ দিছে। 270, 340, অর্থাৎ 270-এর সাথে আরও কি যোগ করো, 270-এর সাথে আরও 70 যোগ করো, 340।
তাহলে 20 70 120 170 270 340, তারপর বাকিটা। তাহলে দেখো 0 থেকে 20, 21 থেকে 70, 71 থেকে 120, 121 থেকে 170, 171 থেকে 270, 271 থেকে 340, 341, বাকিটা। একটা সিরিয়াল আছে, একটা সিরিয়াল আছে, একটা সিরিয়াল আছে, এবং একটা প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন আছে। 20 70 120 170 270 340। চমৎকার। মুখস্থ করার কোনো দরকার নাই, এমনি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার কোনো দরকার নাই, এমনিই মুখস্থ হবে। ঠিক আছে, তাহলে সবাই একটু করে বলো মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা একটু করে কমেন্টে না হয় লিখেই ফেলো। 20 70 120 170 270 340। আমার মোবাইল নাম্বারটা বলো তো, আমার মোবাইল নাম্বারটা বলো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 20 70 120 170 270 340। এটা আমার মোবাইল নাম্বার। সবাই কমেন্ট বক্সে আমার মোবাইল নাম্বারটা না দেখে লিখো। সবাই কমেন্ট বক্সে আমার মোবাইল নাম্বারটা না দেখে লিখো, একদম সবাই। লাইভ ক্লাসে যারা আছো সবাই আমার মোবাইল নাম্বারটা না দেখে লিখো। আমার না, আমার মোবাইল নাম্বার না, সকিনার মোবাইল নাম্বার বলতে পারো। আমার ফোন আসলে সকিনার হাতে থাকে, তো তুমি কল টল দিলে সকিনা ধরবে, প্রেম টেম করবে। সো সকিনার মোবাইল নাম্বারটা সবাই কমেন্টে লিখো, সবাই লিখো। 20 70 120 170 270 340, এটা লিখে ফেলো। 20 70 120 170 270 340। সায়েদা নেসা লিখেছে, ওকে। হুমায়রা সুলতানা লিখেছে। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা লিখো তো, 20 70 120 170 270 340। তাহলে এটা হচ্ছে আমার কি স্ফুটনাঙ্ক। তো পরীক্ষায় যে কোনো একটা স্ফুটনাঙ্ক তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলতে পারে ন্যাপ্তার স্ফুটনাঙ্ক লিখো। সো ন্যাপ্তার স্ফুটনাঙ্ক হবে 71 থেকে 120। তাহলে উপরে 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 সবাই উপরে কি করো, ম্যাজিক নাম্বারটা লিখে রাখো সবাই উপরে, ম্যাজিক নাম্বার 20 70 120 170 270 340 লা 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 লা। লিখে ফেলো। তাহলে ম্যাজিক নাম্বারগুলো সবাই একটু লিখে ফেলো। 20 70 120 170 270 340। ম্যাজিক নাম্বারগুলো লিখে ফেলো। এই হচ্ছে ম্যাজিক নাম্বার। ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই লেখা শুরু করেছে, ভেরি গুড। আমি আই লাভ ইউ অল। এবার আসো কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা তো আরও চমৎকার, কার্বন সংখ্যা তো আরও চমৎকার। 1 থেকে 4, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা 1 থেকে, একটা কার্বন থেকে 4টা কার্বন হতে পারে। আমার পেট্রোলিয়ামের মধ্যে থাকবে একটা কার্বন থেকে 4টা কার্বন। তারপর পেট্রোলের মধ্যে থাকবে 5টা কার্বন থেকে 10টা কার্বন। তারপর কেরোসিনের মধ্যে থাকবে 11টা থেকে 16টা কার্বন। তারপর ডিজেলের মধ্যে থাকবে 17 থেকে 20টা কার্বন। মোমের মধ্যে থাকবে 20টা থেকে 30টা কার্বন। এরপর থাকবে 30 থেকে বেশি, 30 থেকে উপরে। বাকি আছে ন্যাপথা। ও হচ্ছে ন্যাপথাটা হচ্ছে বেজাইল্লা, ন্যাপথা হচ্ছে বেজাইল্লা। ও বেজাল কইরা দিছে, ও হচ্ছে বেজাইল্লা। কি জাইল্লা বেজাইল্লা। আর বাকি সব সুন্দরভাবে সিরিয়ালি, বাকি সব সুন্দরভাবে সিরিয়ালি। 1 থেকে 4 5 থেকে 10 11 থেকে 16 17 থেকে 20 20 থেকে 30 30 থেকে বেশি। বেজাইল্লা হচ্ছে ন্যাপথা, ন্যাপথা মাঝখান দিয়ে পড়ে গিয়েছে। 5 এবং 10-এর মাঝখানে কত? 5 এবং 10-এর মাঝখানে 7। হ্যাঁ, 11 এবং 16-এর মাঝখানে কত? 14। তাহলে 7 থেকে 14, তাহলে 7 থেকে 14 হচ্ছে বেজাইল্লা। ও হচ্ছে বেজাইল্লা, মাঝখানে পড়ে গেছে বেজাইল্লা। নোয়াখালী বিভাগ চাই, ও হচ্ছে নোয়াখাইল্লা, নোয়াখালী বিভাগ চাই ন্যাপথা। তাহলে ন্যাপথা কত? 7 থেকে 14। নোয়াখালী ঝামেলা কি? নোয়াখালী ঝামেলা হচ্ছে ওরা একবার বলে আমরা চট্টগ্রামের, একবার বলে আমরা কুমিল্লার। তাহলে কুমিল্লা থেকে কিছু দিলাম, চট্টগ্রাম থেকে কিছু দিলাম। তাহলে এই যে দেখো 7 14, 7 থেকে 14 হচ্ছে ন্যাপথা। আর বাকি সব সিরিয়ালে আছে। 1 থেকে 4 5 থেকে 10 11 থেকে 16 17 থেকে 20 20 থেকে 30 30 থেকে 20। চমৎকার। এটা হচ্ছে কার্বন সংখ্যা, অর্থাৎ কতটা কার্বন আছে। তোমাকে যদি প্রশ্ন করে কেরোসিনে কতটা কার্বন আছে, কেরোসিনে কার্বন সংখ্যা কত? 11 থেকে 16। তোমাকে যদি প্রশ্ন করে ডিজেলে কার্বন সংখ্যা কত? 17 থেকে 20। ঠিক আছে, এটা 20 থেকে 30 হবে, অথবা 21 থেকেও দিতে পারো। এটা অনেকে 20 বলে 21 বলে, এ সমস্যা নেই। 21 থেকে 30 দিতে পারো, সমস্যা নেই। এটা 30-এর পর আর কি। ওকে, সো সবাই একটু করে আমাকে বলো বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা বলো। না, নোয়াখালী আমার খুব পছন্দের একটা জায়গা। নোয়াখালীর মানুষজন খুব ভালো। আমার জন্য একটা নোয়াখালীর মেয়ে দেখো, নোয়াখালীরা বিয়ে করব। নোয়াখালীর একটা মেয়ে দেখো তো আমার জন্য। ওকে, ঠিক আছে। ওকে, ফুরান বইয়ে যেটা আছে ওটা লাগবে না। ফুরান বইয়ে 70 আছে। ফুরান বইতে আমাদের প্রশ্ন করবে না, আমাদের পড়াইছে নতুন বই। এখন আমাদেরকে নতুন বই ফলো করতে হবে, ফুরান বই ফলো করে লাভ নাই। ঠিক আছে, ওকে, এই হচ্ছে কথা। মনে পেও না ব্যথা। সায়েম ভাই আমাদের নেতা। তাহলে কার্বন সংখ্যা আরেকবার বলে ফেলো। 1 থেকে 4 5 থেকে 10 11 থেকে 16 17 থেকে 20 21 থেকে 30 30 থেকে বেশি। মাঝখানে ন্যাপথা হচ্ছে বেজাইল্লা, ন্যাপথা হচ্ছে বেজাইল্লা। ও হচ্ছে 7 থেকে 14, অর্থাৎ মাঝামাঝি।
তোমরা সবাই মনে রাখতে পারবে কিনা একটু বলে রাখো। হ্যাঁ, একটু করে বলো সবাই মনে থাকবে কিনা। নিচে লাইন দেখা যাচ্ছে না, ওকে, দেখার ব্যবস্থা করছি। ঠিক আছে, দেখো, ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার আসো কত পার্সেন্ট করে করে আছে। আচ্ছা, মোট হচ্ছে 100%। মোট কত পার্সেন্ট? মোট 100%। 100%-এর মধ্যে আমার ছেলে কয়টা? আমার ছেলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমার পেট্রোলিয়াম, এই 7 জনকে মিলে, এই 7 জনকে একসাথে বলি পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়াম হচ্ছে 7 রঙের চা। সিলেটের 7 রঙের চার নাম কি? পেট্রোলিয়াম। 7টা জিনিস মিলে পেট্রোলিয়াম হয়। তাহলে পেট্রোলিয়াম হচ্ছে 7 রঙের চা। 7 রঙের চা, 7 রঙা, রন্ধনও 7 রং, পেট্রোলিয়ামও 7 রং, বউও 7 পাকে বাঁধা, সব কিছু 7 কেন আমি বুঝি না, সব দিকে 7। আমার রোল নাম্বার একসময় 7 ছিল যখন আমি সকিনার প্রেমে পড়ি। ঠিক আছে, সকিনা তো অনেক, তাই না? সকিনা আবার অসংজ্ঞায়িত, এই দুনিয়াতে সকিনা নাই। সকিনা মঙ্গল গ্রহে থাকে, মঙ্গল গ্রহে গিয়ে গিয়ে আমরা ডেটিনে যাই, মঙ্গল গ্রহ থেকে আবার ফিরে আসি। তো এই যে সব কিছু আসলে 7 কেন আমি বুঝি না। রন্ধনু রন 7টা, 7 পাকে বাঁধা, রন চা 7 রঙের, পেট্রোলিয়ামও 7। তাহলে মনে রাখার জন্য বলছি, এগুলা এ দুষ্টামি। এগুলো হচ্ছে সবগুলো নিছক কল্পনা, দুষ্টামি। যদি কারো জীবনের সাথে মিলে যায় তবে কর্তৃপক্ষ দায়ী নয়। এই ব্যাপারগুলো কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। তাহলে দেখো 7, এটা কি মনে রাখার জন্য বললাম। পেট্রোলিয়ামে 7টা জিনিস আছে, এই 7টা মিলে পেট্রোলিয়াম হয়। এখন এই 7টা মিলে তো পেট্রোলিয়াম হবে, অর্থাৎ এই 7টা মিলে 100%। এখন এই 100-র মধ্যে পেট্রোলিয়াম কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এগুলো দেখবো। অর্থাৎ পেট্রোলিয়ামের মধ্যে ডিজেল কত পার্সেন্ট, ন্যাপথা কত পার্সেন্ট, কেরোসিন কত পার্সেন্ট, এই ব্যাপারটা আমরা দেখবো এখন। ঠিক আছে, কত শতাংশ। ওকে, তো পেট্রোলিয়াম গ্যাস আছে অনলি 2%, অনলি 2%। তারপর পেট্রোল আছে 5%। ওকে, তারপর ন্যাপথা আছে 10%, কেরোসিন আছে 13%। যত উপরের দিকে যাচ্ছি তত বাড়ছে। ঠিক আছে, এরপর বাকি 3টা আমাদের বইয়ে উল্লেখ নেই, আমি জানি, কিন্তু বলবো না কারণ বাকি আমাদের বইয়ে উল্লেখ নেই। ঠিক আছে, যদি থাকতো আমি অবশ্য বলে দিতাম। বাকিগুলো আমাদের বইয়ে উল্লেখ নেই, তাই আমি এখন তোমাকে ইনফরমেশনগুলো দিব, তুমি মুখস্থ করবে, লাভ নাই, এগুলো আর আসবে না। আমাদের বইয়ে এই 4টার পার্সেন্টেজ দেওয়া আছে, বাকিগুলোর পার্সেন্টেজ নাই। তোমরা একটু করে বলো পার্সেন্টেজটা বুঝছো কিনা। 2%, 5%, 10%, 13%, এগুলো হচ্ছে পার্সেন্টেজ। ওকে, আচ্ছা, একটু করে আমাকে বলো ক্লিয়ার কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা, প্লিজ বলে দেন। ঠিক আছে, তোমরা মুখস্থ করিও না, বলে দিতে পারছি আমি। আমাদের আগের বইগুলোতে ছিল আর কি, আগের বইগুলোতে এইগুলোর পার্সেন্টেজটাও ছিল। বর্তমান বইয়ে কিন্তু শুধু এই 4টা আছে। এরপরও যদি তোমাদের কারো একান্ত জানতে ইচ্ছে করে, এগুলা কিন্তু ভ্যারি করে, এক একটা বইয়ে এক এক রকম ভ্যারি করে। তারপরও আমার জানা মতে এই যে ডিজেল হচ্ছে তোমার 20%, হ্যাঁ, তাহলে ডিজেল হচ্ছে 20%। এরপর বিটুমিন হচ্ছে 35%, মানে পিস হচ্ছে 35%। আর মোমটা হচ্ছে আমার কত হয়েছে দেখো, 13, 15, 20, 30, 30 আর 20-এ 50, 50, 15, এটা হচ্ছে 15% মোমটা। না না, উল্টা লিখেছি আমি, এটা 15% আর এটা হচ্ছে 20%। এই যে এটা 15%, 20%, এটা 35%। মোট হচ্ছে কত? মোট হচ্ছে 100%। মোট 100 হতে হবে, কারণ এই 7 জন মিলেই 100। তাহলে দেখো 2, 13, 15, 20, 30, 50, 50, 50, 100, বরাবর 100%। এখন আরেকটা ব্যাপার লক্ষ্য করো, যত নিচের দিকে যাব, অর্থাৎ যত কার্বন সংখ্যা বাড়তে থাকবে তার পার্সেন্টেজ বাড়তে থাকবে, অর্থাৎ কার্বন সংখ্যা বেশি, পার্সেন্টেজ বাড়তে থাকবে। দেখো 2%, 5%, 10%, 13%, 15%, 20%, 35%, আস্তে আস্তে বাড়তেছে। 2, 5, 10, 13, 15, 20, 35। তো এই হচ্ছে এভাবে করে করে আমাদের পার্সেন্টেজ। আমাদের বইয়ে এই 4টা আছে, এই 4টা লাগবে, আর বাকি এইগুলো লাগবে না, আমাদের বইয়ে নাই, সেজন্য লাগবে না। জাস্ট জেনে রাখার জন্য দিলাম, আমাদের লাগবে এই 4টা। 2% পেট্রোলিয়াম গ্যাস আছে, 5% পেট্রোল আছে, 10% ন্যাপথা আছে, 13% কেরোসিন আছে। ওকে, এগুলো যে কোনো একটা পরীক্ষায় চলে আসবে এবং স্টুডেন্টরা হাততালি দিবে। সেই জন্য আমি তোমাদেরকে টেকনিক দিয়ে পড়াচ্ছি, ছক আকারে পড়াচ্ছি। ওকে, তোমরা একটু বলো যে তোমাদের ভালো লাগছে কিনা, বুঝতে পারছো কিনা। একটু করে আমাকে বলো ভালো লাগছে কিনা, বুঝতে পারছো কিনা। একটু করে আমাকে বলো ভালো লাগছে কিনা, বুঝতে পারছো কিনা, এবং আর কোনো তোমাদের কিছু বলার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই এখানে কমেন্টের মধ্যে জানাচ্ছ, ভেরি গুড, ঠিক আছে। এবার সব ব্যবহার, এবার আমরা ব্যবহার দেখব।
অর্থাৎ কোনটা কোথায় কি কাজে ব্যবহার করা হয়। ওকে, আমরা এটাকে তরল করে একটা গ্যাস তৈরি করি, এলপিজি বানাই। তাহলে পেট্রোলিয়াম গ্যাসকে আমরা, এটা তো একটা গ্যাস লেখাই আছে, এটা হচ্ছে একটা গ্যাস, পেট্রোলিয়াম একটা গ্যাস, এটাকে আমরা তরল করে এলপিজি করে সেটাকে রান্নায় ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে এলপিজি কি? তাহলে এলপিজি করে সেটাকে কোথায় ব্যবহার করব? রান্নায় ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে এলপিজি কি? ওকে, এলপিজি কি দেখো, লিকুইড মানে তরল। আচ্ছা, পি মানে পেট্রোলিয়াম, জি মানে গ্যাস। তাহলে গ্যাসকে লিকুইড করেছি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটাকে কোথায় ব্যবহার করা হয়? রান্নার কাজে ব্যবহার করা হয়, রান্নার কাজে। অর্থাৎ আমাদের সিলিন্ডারের যে গ্যাস, আমাদের অনেকের বাসা বাড়িতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা হয়, যে আমাদের নিজেদের বাসাও কিন্তু গ্যাস নাই, সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে নতুন বাসা, তাহলে সিলিন্ডার ব্যবহার করছি আমরা, তাই না? তো এই যে সিলিন্ডার ব্যবহার করছি, এই সিলিন্ডারে কোন গ্যাস? এলপিজি। দেখবা তোমরা সবাই সিলিন্ডারের গায়ে লেখা আছে এলপিজি। আজকে গিয়ে সবাই সিলিন্ডারের গায়ে দেখো এলপিজি লেখা আছে, যত সিলিন্ডারের দোকান আছে ওখানে গিয়ে দেখো এলপিজি লেখা আছে। তাহলে এলপিজি মানে কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কি কাজে ব্যবহার করা হয়? বাসার রান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়। আরেকটা ব্যাপার জেনে রাখো ভাইয়া, যারা সিলিন্ডার ব্যবহার করে না, লাইনের গ্যাস ব্যবহার করে, তারা কোনটা ব্যবহার করে? তাহলে যারা লাইনের গ্যাস ব্যবহার করে, তারা কিন্তু আবার এটা ব্যবহার করে না, তারা ন্যাচারাল গ্যাস ব্যবহার করে। লাইনের গ্যাস হচ্ছে ন্যাচারাল গ্যাস, একটু পরে পড়াবো, পেট্রোলিয়ামের পরে ন্যাচারাল গ্যাস পড়াবো। তাহলে লাইনের গ্যাস হচ্ছে ন্যাচারাল গ্যাস, সিলিন্ডারের গ্যাস হচ্ছে এলপিজি। তাহলে আমরা যারা লাইনের গ্যাস ব্যবহার করি, তারা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি, মিথেন ব্যবহার করে থাকি। আর যারা সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি, তারা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করে, এলপিজি। মাথায় রাখতে হবে, ঠিক আছে, এগুলো জানতে হবে। ওকে ভাইয়া, তারপর এবার চলে আসো পেট্রোল বা গ্যাসোলিন আমরা কোথায় ব্যবহার করি? পেট্রোল বা গ্যাসোলিন এটা আমরা কোথায় ব্যবহার করি? আচ্ছা, পেট্রোল, তোমরা বলো তো পেট্রোল দিয়ে কি চলে? পেট্রোল দিয়ে গাড়ি চলে না? গাড়ি চলে, পেট্রোল দিয়ে গাড়ি চলে, তার মানে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে টেকনিক দিয়ে মনে রাখার জন্য দিয়ে দিচ্ছি। এই যে পেট্রোল থেকে শুরু করে সবাই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সবাইকে পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটাকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটাকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, একদম কত পর্যন্ত? ডিজেল পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোল থেকে শুরু করে একদম ডিজেল পর্যন্ত এই চারটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এই চারটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। জ্বালানি মানে কি? জ্বালানি মানে গাড়ির জ্বালানি হতে পারে, অথবা আমাদের জেনারেটর চালানোর জ্বালানি হতে পারে, শিল্পের জ্বালানি হতে পারে, বিভিন্ন জ্বালানি হতে পারে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে দেখো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় চারটা, এই যে গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, এই সব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না কোনটা? পেট্রোলিয়াম গ্যাস, মোম, পিস। মোম তো ব্যবহার করা হবে না, মোম তো কোথায় ব্যবহার? মোমে ব্যবহার করা হয়। মোম ব্যবহার করা হয় কোথায় বলো তো? মোম ব্যবহার করে মোম তৈরিতে। আর কোথায় ব্যবহার করা হয়? ভ্যাসলিনে। আমরা যে ভ্যাসলিন ব্যবহার করি, সেই ভ্যাসলিনে ব্যবহার করা হয় মোম। তারপরে পিস কোথায় ব্যবহার করা হয়? পিস ব্যবহার করা হয় রাস্তায় যে পিস করে, ওই পিস করার জন্য রাস্তায় ব্যবহার করে, রাস্তায় পিস করতে ব্যবহার করা হয়। তাহলে আমাদের পিস কিন্তু রাস্তায় পিস করতে ব্যবহার করা হয়। মোম তৈরিতে, ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। আর বাকি সব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটো জ্বালানি। তবে স্পেশাল একটা জ্বালানি হচ্ছে কেরোসিন। কেরোসিন কিন্তু গাড়িতে ব্যবহার করা হয় না। তুমি দেখবা কেরোসিন দিয়ে ট্রাক চলে না, বাস চলে না, সিএনজি চলে না, কেরোসিন দিয়ে প্রাইভেট কার চলে না। তাহলে কেরোসিন দিয়ে চলে কি? কেরোসিন দিয়ে একটা গাড়ি চলে, শুধু একটা গাড়ি, সেটা কি জানো? ওই জেট বিমান চলে কেরোসিন দিয়ে। এখানে জেট বিমান চললে একটা শব্দ করে, কিন্তু শব্দ করলে অনেক স্পিডে যায়। কেরোসিন দিয়ে যেসব গাড়ি চলে ওগুলো অনেক স্পিডে যায়, কেরোসিন দিয়ে যেসব গাড়ি চলে অনেক। তো জেট বিমান যেগুলো আছে ওগুলো কেরোসিন ব্যবহার করে, তার মানে জেট বিমান বা জেট ইঞ্জিন কেরোসিন ব্যবহার করে। একমাত্র কেরোসিন ব্যবহার করে জেট ইঞ্জিন, আর বাকি সবাই নর্মাল জ্বালানি ব্যবহার করে থাকে। ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে কথা, মনে পেও না ব্যথা। তাহলে এগুলো মনে রাখতে পারলে হবে। আমাদের বইয়ে আরও অনেক ব্যবহার আছে, লাগবে না এত ব্যবহার, আমি যা লিখেছি পরীক্ষায় এগুলোই আসবে। আরেকটা যদি এক্সট্রাভাবে জানতে চাও তাহলে সেটা জানতে পারো। পেট্রোকেমিক্যাল একটা শিল্প আছে। পেট্রোকেমিক্যাল মানে পেট্রোলিয়ামকে কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয় যে শিল্পে, পেট্রোলিয়ামকে কেমিক্যাল হিসেবে ব্যবহার করা যে শিল্পে, পেট্রোকেমিক্যাল শিল্প। এই পেট্রোকেমিক্যাল শিল্পে পেট্রোল ব্যবহার করা হয়, গ্যাসোলিন ব্যবহার করা হয়, এটা জানতে পারো। পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। আর এইটুকুই আমার মোটামুটি ব্যবহার জানলেই হবে।
তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে এলপিজি কি? এলপিজি কি? এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসকে যদি লিকুইড করি সেটা এলপিজি। এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়। তাহলে এলপিজি সম্পর্কে দুইটা লাইন আমাকে বলো। এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়। এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে যদি কেউ প্রশ্ন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনগুলো, তখন আমরা বলবো পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল। তোমরা নাম শুনছো ডিজেল, ডিজেল দিয়ে ট্রাক চলে। তোমরা নাম শুনছো পেট্রোল দিয়ে কার গাড়ি চলে, আমাদের বাসার কার গাড়িগুলো পেট্রোল দিয়ে চলে। ন্যাপথা দিয়ে চলে, ন্যাপথা। আমাদের মোটর বাইক চলে, ন্যাপথা দিয়ে মোটর বাইক চলে। অকটেন, অকটেন দিয়ে যারা হুন্ডা চালায়, অকটেন দিয়ে হুন্ডা চালায়, ন্যাপথা। তারপর কেরোসিন দিয়ে জেট ইঞ্জিন। তাহলে এগুলো হচ্ছে যানবাহনে ব্যবহার করা হয়। যানবাহনের ইঞ্জিনে এই চারটা ব্যবহার করা হয়। কি কি? পেট্রোল বা গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন, ডিজেল। ওকে, এই হচ্ছে পুরো আমার পেট্রোলিয়ামের ছক, যেটা তোমাদের বইয়ে আছে। তোমাদের বইয়ের বিশাল একটা পেজ আছে, এটা নিয়ে অনেকগুলো ইনফরমেশন মনে থাকে না। আশা করি এই ছকের মধ্য দিয়ে তুমি সহজে মনে রাখতে পারবে। তোমরা একটু করে এবার বলো বুঝাতে পারছি কিনা তোমাদেরকে। কমেন্টের মধ্যে একটু বলো যে বুঝাতে পারছি কিনা। ও, এটা লিকুইফাইড। হ্যাঁ ঠিক আছে, লিকুইড না লিকুইফাইড হবে। ভেরি গুড, কমেন্ট একজনে জানিয়েছে লিকুইফাইড হবে, এটা লিকুইফাইড। ওকে, লিকুইড না। ভেরি গুড। তো কমেন্ট একটু করে আমাকে বলো যে বুঝতে পারছো কিনা সবাই। সবাই বুঝতে পারছো কিনা? ইয়েস, জেসমিন, ফারজানা, ভেরি গুড স্টুডেন্ট। ওকে ভাইয়া, তাহলে এবার আমরা পরের কনসেপ্টে যাব। তাহলে আমাদের কনসেপ্ট, পরের কনসেপ্ট, কনসেপ্ট 5-এ, কনসেপ্ট 4 শেষ। এটা ছিল কনসেপ্ট 4। ওকে ভাইয়া, এবার পরের কনসেপ্টে যাব। আমি একদম তোমাদেরকে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা জিনিস পড়িয়ে দিচ্ছি, যাতে করে তুমি তোমার কলেজে আটকে না যাও। সেরা কলেজ ভর্তি পরীক্ষায় যাতে তুমি আটকে না যাও। এবং প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি ডিফারেন্ট স্টাইলে, যাতে করে তুমি মনে রাখতে পারো। মনে রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা এবার কনসেপ্ট 5-এ চলে যাব। কনসেপ্ট 5-এ যাব। ওকে, কনসেপ্ট 5 দেখো। কনসেপ্ট 5 হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, এনজি বলা হচ্ছে যেটাকে। এনজি বলা হচ্ছে, ন্যাচারাল গ্যাস বলা হচ্ছে। তো প্রাকৃতিক গ্যাস দুই ধরনের। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, আর একটা হচ্ছে নর্মাল অবস্থা। আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার অবস্থা কি? বাংলাদেশের ন্যাচারাল গ্যাস, এটার অবস্থা কি? আরেকটা হচ্ছে নর্মালি যে ন্যাচারাল গ্যাস পাওয়া যায় সেটার অবস্থা কি? তো প্রথমে নর্মাল অবস্থাটা বলি। নর্মালি ন্যাচারাল গ্যাস, নাম শুনেই বুঝতে পারছো ন্যাচারাল গ্যাস, তার মানে এটা একদম ন্যাচারাল থাকবে, গ্যাস থাকবে। গ্যাস, এটা একটা গ্যাস, আর কিছুই না। সোজা কথা, এটা হচ্ছে গ্যাস, যেটা প্রাকৃতিতে পাওয়া যায়, গ্যাস। এখন আমরা জানি যে এই যে কয়লা বলো, তারপরে এই যে প্রাকৃতিক গ্যাস বলো, পেট্রোলিয়াম বলো, সবগুলো হচ্ছে জৈব যৌগ, বিশেষ করে কার্বন এবং হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোকার্বন। তাহলে এই প্রাকৃতিক গ্যাসগুলো হচ্ছে হাইড্রোকার্বন। পাশে লেখা রাখো, প্রাকৃতিক গ্যাসগুলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আমরা সবাই ম্যাক্সিমামই এখানে হাইড্রোকার্বনের নাম জানি। হাইড্রোকার্বন বলতে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। হাইড্রোকার্বনের নাম বলতে বললে তোমরা সবাই বলতে পারবে, কারণ তোমরা অলরেডি এগুলো পড়ে এসেছো। হাইড্রোকার্বনের নামগুলো কি কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেপটেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। এই যে হাইড্রোকার্বনের মধ্যে কারা গ্যাস অবস্থায় থাকে, মনে রাখবে হাইড্রোকার্বনের মধ্যে 5টা সদস্য আছে যারা গ্যাস অবস্থায় থাকে। সদস্যগুলোর নামগুলো একটু দেখো ভালো করে। মিথেন, সেটা গ্যাস অবস্থায় থাকবে। তারপরে ইথেন, সেও গ্যাস অবস্থায় থাকবে। তারপর প্রোপেন, সেও কিন্তু গ্যাস অবস্থায় থাকে। তারপর বিউটেন, সেও কিন্তু গ্যাস অবস্থায় থাকে। তারপর পেন্টেন, সেও কিন্তু গ্যাস অবস্থায় থাকে। তারপর যখন আমরা হেক্সেনে যাব, হেক্সেন তরল, হেপটেন তরল, অকটেন তরল, এগুলো তরল এবং গ্যাসের মাঝামাঝি, অর্থাৎ তরলই বলতে পারো। হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, এগুলো তরল। কেমনে বুঝবে এগুলো তরল? খুব সহজে বুঝে যায়। রন আছে না, আমরা রন করি না, বাসা বাড়িতে কালার করা হয় না, ওইখানে যেটা মিক্স করা হয় এটা হচ্ছে হেক্সেন অথবা হেপটেন। একটা তরল মিক্স করা হয়, হেক্সেন অথবা হেপটেন, তরল। এই যে মোটর বাইক, আমরা যে মোটর গাড়ি চালাই, অকটেন দিয়ে মোটর গাড়ি চলে। আমাদের যে মোটর গাড়ি হুন্ডা চালায় অকটেন দিয়ে, তো অকটেনটা একটা তেল মানে তরল। নন অ্যান্ড ডেকেন, তরল, সব তরল। তাহলে এই যে আমার পেন্টেনের পর থেকে যারা আছে তারা তরল, তাহলে এরাই হচ্ছে গ্যাস। তো আমার তো ন্যাচারাল গ্যাস বলেছে, তাহলে ন্যাচারাল গ্যাস হচ্ছে হাইড্রোকার্বন, ওই সকল হাইড্রোকার্বন যারা গ্যাস অবস্থায় থাকে। তাহলে গ্যাস অবস্থায় থাকে এই 5 জন, এর বাইরে আর কেউ আসবে না।
আমি হেক্সেনকে আনতে পারবো না। হেক্সেন কী অবস্থায় থাকে না? গ্যাস অবস্থায় থাকে না। তাহলে এরাই হচ্ছে আমার ন্যাচারালি পাওয়া যায়, আল্লাহ দিয়ে রাখছে এই গ্যাসগুলোকে, এবং এরা হচ্ছে ন্যাচারাল গ্যাস। এখন ন্যাচারাল গ্যাসের মধ্যে মিথেন থাকে সবচেয়ে বেশি 80%, তারপরে ইথেন থাকে 7%, তারপরে প্রোপেন থাকে 6%, তারপর বিউটেনের সাথে আইসোবিউটেন থাকে। আইসোবিউটেন হচ্ছে বিউটেনের ভাই, আইসোবিউটেন হচ্ছে বিউটেনের একটা রূপ আর কি, বিউটেনের ভাই। ওকে, এটা থাকে 4%, তারপর পেন্টেন থাকে 3%। ওকে, এই দেখো বুঝতে পেরেছো কিনা। আর বাংলাদেশে যে ন্যাচারাল গ্যাস পাওয়া যায় সেটাতে 99.99% মিথেন থাকে। বাংলাদেশ তো অসাধারণ, 99.99% মিথেন থাকে বাংলাদেশে। আর নর্মালি ন্যাচারাল গ্যাসের রেশিও হচ্ছে এটা, নর্মাল রেশিও হচ্ছে এটা, আদর্শ রেশিও হচ্ছে এটা, যে 80% মিথেন থাকবে, 7% ইথেন, 6% প্রোপেন, 4% বিউটেন, 3% পেন্টেন। এর বাইরে কেউ থাকতে পারবে না, কারণ এরাই একমাত্র গ্যাস। বুঝাতে পারছি? ওকে, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো আমাকে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, কারণ এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুল করে থাকি, হেক্সেন হ্যাপটেন কেন আসলো না প্রশ্ন করতে পারি। হেক্সেন হ্যাপটেন আসবে না, কারণ এরা হচ্ছে তরল, একমাত্র এরাই হচ্ছে গ্যাস। হ্যাঁ, অনেকে বলছে বইয়ে পেন্টেনকেও তরল বলা হয়েছে, উত্তর হচ্ছে ভুল। পেন্টেন তরল অবস্থায়ও থাকতে পারে, গ্যাস অবস্থায় থাকতে পারে। অধিকাংশ সময় পেন্টেনটা গ্যাস অবস্থায় থাকে, তবে এটা ডিপেন্ড করবে কিসের উপর? পেন্টেনের মধ্যে আমাদের অনেক রূপভেদ আছে। একটা হচ্ছে সরল পেন্টেন, একটা হচ্ছে আইসোপেন্টেন। তো এই যে পেন্টেন, আইসোপেন্টেন, এরপর নিউ পেন্টেন, পেন্টেনের অনেকগুলো রূপ আছে। তার মধ্যে কিছু পেন্টেন আছে গ্যাস অবস্থায় থাকে, আমাদের প্রাকৃতিক গ্যাসের মধ্যে ওই গ্যাস অবস্থায় যেগুলো থাকে ওইটা নিব, ঠিক আছে? পেন্টেন হচ্ছে গ্যাস। আবার কিছু পেন্টেন আছে যারা হচ্ছে তরল। তোমরা শিখবে যে কিছু পেন্টেন আছে একটা শাখা, একটা শিকল, আবার কিছু পেন্টেন আছে দুইটা শিকলে থাকে, দুইটা শিকলে পেন্টেন থাকতে পারে। পেন্টেন মানে তো 5 কার্বন, এরকম 5টা কার্বন একসাথে থাকতে পারে। আবার কিছু পেন্টেন আছে শাখা আকারে থাকতে পারে। তো শাখা আকারে যারা থাকে তাদের স্ফুটনাঙ্কটা কি হয়? তাদের স্ফুটনাঙ্কটা বেশি হয়, ফলে তারা তরল হয়। আর যারা একসাথে থাকে, সরল আকারে থাকে, তাদের স্ফুটনাঙ্ক কম হয়। স্ফুটনাঙ্ক কম হলে তারা গ্যাস হয়। তাহলে এই পেন্টেনটা হচ্ছে গ্যাস। আবার কিছু পেন্টেন আছে যারা শাখা আকারে থাকে, তারা তরল। তো আমাদের বইয়ে আসলে বলা উচিত ছিল পেন্টেনটা গ্যাসও থাকে, তরলও থাকে। আচ্ছা, তাহলে ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা 5টা পেলাম, 5টা গ্যাস পেলাম, 80, 7, 6, 4, 3। আমাদের কনসেপ্ট 5ও শেষ। এবার চলে আসো কনসেপ্ট 6। এই সব কিছু তোমাদের পরীক্ষা আসতে পারে, এগুলো সবগুলো পরীক্ষা আসতে পারে, বাট আমাদের মনে থাকে না, সেই জন্য আমি তোমাদেরকে মনে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাইয়া, এরপরে এবার আসবো আমরা হাইড্রোকার্বন। এবার আমরা পড়বো হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন পড়বো, ভালো কথা, বাট হাইড্রোকার্বনের জন্য আজকে সময় হবে না। আজকে আমি একটু, আমার পরীক্ষা ছিল যেখানে দেরি হয়ে গিয়েছে, অলরেডি 5:16 বাজে। আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমরা হাইড্রোকার্বন পড়াবো তোমাদেরকে। হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, এরপর অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, পলিমারকরণ, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এইটুকুই থাকবে। তোমরা সবাই নোট শেয়ার করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।